আজকে সহজপাঠ চ্যানেল থেকে বোর্ড দেখছো, তোমরা বুঝতে পারছো 7 ক্লাস করাবো। কেসিনাগ, আমাদের কেসিনাগের এক্সারসাইজ 3.7 পেজ নাম্বার 160। এই যে চ্যাপ্টারটা করাচ্ছি আমরা, বেশ কয়েকদিন হয়ে গেল, কটা ক্লাস হয়ে গেল। অনুপাত সমানুপাত, আজকেই মোস্ট প্রবলি আমার অনুপাত সমানুপাত আমি শেষ করব। করে তারপরে যদি তারপরে আমরা অন্য জিনিসে চলে যাব, মানে বীজগণিতের দিকে চলে যাব। অ্যালজেব্রাটা অনেক দিন ধরে বলছি করাবো, নেক্সট ক্লাস থেকে শুরু করব। কিন্তু তার আগে যদি কোনো অনুপাত সমানুপাতের কোনো আর বুঝতে তোমাদের বাকি থাকে, আমাদের চ্যানেলের মাধ্যমে কমেন্ট করবে। আর একটা কাজ আমি আজকে থেকে তোমাদের শুরু করছি, তোমরা করো। তুমি একটা অঙ্ক পারলে না, তুমি সেই অঙ্কটা কমেন্টে দাও যে আমি এই অঙ্কটা পাচ্ছি না, এই বইয়ের এই অঙ্কটা, বা এই অঙ্কটা একটা নতুন অঙ্ক পেয়েছো কোথাও থেকে, তুমি পারছো না, সেটা তুমি কমেন্টে দাও। দিয়ে আমি ওটা কোনো স্টুডেন্টকে বলি এটা করো তোমরা যে পারবে। ফির কমেন্টে তোমরা ছবি তুলে পাঠাও বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে না একটা সুন্দর কোঅর্ডিনেশন আমাদের হবে। এরপরে যেটা বলেছি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 8 একটা গ্রুপ করে আমরা একটা ডিসকাশন পদ্ধতিও চলবে। এগুলো আস্তে আস্তে হবে। তবে আমি কেসিনাগের বেশ ভালো ভালো অনুপাত সমানুপাতের উদাহরণ থেকে আমি করিয়ে দিচ্ছি, কারণ ওই অঙ্কটাই তুমি কিন্তু গিয়ে পেয়ে যাবে বইয়ে ওই ধরনের। ফলে তোমরা সেটা করতে পারবে আমাদের এগুলো দেখে। আগে দেখে ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম, যে অঙ্কটায় শেষ করেছিলাম, দেখো এই অঙ্কটা করেছিলাম। দুটো অঙ্ক পড়ছি, পড়ে ডিফারেন্সটা বোঝো। আগের দিন বলিয়েছিলাম যে কতগুলো টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলে, কতগুলো 1 টাকার কয়েন মানে টাকা, 50 পয়সা আর 25 পয়সার এই কয়েন আছে, মানে মুদ্রা আছে, মিলে মোট কত টাকা আছে? 93 টাকা 75 পয়সা। ঠিক আছে, এই ওই মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত দেওয়া ছিল, মানে ধরো 10টা, আমাদের যে বলেছিল 14টা বা 28টা এরকম বেরিয়েছিল, বা 75টা, এই সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। কোন মুদ্রা কত আছে, 1 টাকার কয়েন কটা আছে, 50 পয়সার কয়েন কটা আছে, 25 পয়সার কয়েন কটা আছে, সেইটার অনুপাতটা দেওয়া আছে। তাহলে কোন মুদ্রা কটি আছে। কিন্তু আমি যদি থাকতো যে 240টি মুদ্রা আছে আর এই 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 এই, তাহলে তো কিছুই না, তাহলে করে ফেলতাম। তাহলে তখন আমরা কি করেছিলাম, আবার একবার রিভিশনে আসছি, যে 5 টাকার সংখ্যা, 5 টাকার সংখ্যা মানে 5 টাকার মুদ্রা, সরি 1 টাকার মুদ্রা ইস্টু 50 পয়সার মুদ্রা ইস্টু 25 পয়সার মুদ্রা। তাহলে সেই অনুপাতটা কি ছিল? 3টি টাকা ধরে নিচ্ছি, 4টি 50 পয়সা, 5টি 25 পয়সা। এইটাকে করে আমরা করেছিলাম 3টে টাকা মানে কত পয়সা, মানে মূল্যের অনুপাতে নিয়ে যেতে হবে। মূল্যের অনুপাত থেকে, মানে 3টি টাকা মানে 300 পয়সা, সব পয়সায় 200 পয়সা, আর 5টি 25 পয়সা মানে 125 পয়সা। এই করে ওইখানে অনুপাতটাকে বার করেছিলাম, মূল্যের অনুপাত। তারপরে মূল্যের অনুপাত বার করে আনুপাতিক ভাগ হার আনুপাতিক সমষ্টি দিয়ে ওই 93 টাকা 75 দিয়ে কে কতটা আছে, যেমন বেরিয়েছিল আমার 45, 1 টাকার কয়েন 45টা আছে, সরি 45 টাকা আছে। তাহলে 45 টাকা মানে 1 টাকার কয়েন 45টি, মুদ্রার সংখ্যায় চেয়েছে, আমার মুদ্রা কতগুলো, মানে কত পরিমাণ টাকা আছে সেটা চাইনি। সেটা যদি দায়িত্ব তাহলে ওখানেই শেষ হয়ে যেত। আমরা তাহলে তো ওখানে 45টের টাকা আছে। তারপরে বেরিয়েছিল যে আমার কাছে 30 টাকা আছে 50 পয়সা। 30 টাকা মানে কত? 60টি মূল্য, 60টি 50 পয়সার মুদ্রা। তারপরে বেরিয়েছিল যে আমার কাছে ওই 175 বা এরকম একটা কিছু বেরিয়েছিল। হ্যাঁ, সেখান থেকে দেখা গেছে মুদ্রার সংখ্যা 75টি আছে, এই 25 পয়সার সংখ্যা। তাহলে এই যে জিনিসটা করেছি, এইটাকে আরেকটা অঙ্ক দেখো, তাহলে কি দেওয়া ছিল? মূল্য দেওয়া ছিল, মূল্যের অনুপাতটা দেওয়া, মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত দেওয়া ছিল, আর কি কি ধরনের আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা, আর কি দেওয়া ছিল? মূল্যটা দেওয়া ছিল। আমার মুদ্রার সংখ্যা দেওয়া ছিল না। সংখ্যা দেওয়া ছিল তো কোনো অঙ্কই নয়। এইবারে এখানে যে 6 নম্বর উদাহরণের 6 নম্বর আমরা করছি উদাহরণ। হ্যাঁ, উদাহরণ লিখলাম। আমরা এখন করব হচ্ছে উদাহরণ, উদাহরণের অঙ্ক।
হ্যাঁ, এখানে 6 নম্বর উদাহরণটা করছি। দেখো, 6 নম্বর লিখলাম, কি দেওয়া আছে দেখো, এখানে অঙ্কটাই পড়িনি আগে। 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা। 50 পয়সা দেওয়া আছে, 25 পয়সা আছে, আর 10 পয়সার মুদ্রা আছে। মোট কতটা মুদ্রা আছে? 240টি মুদ্রা। এখানে কিন্তু টাকা দেয়নি, এখানে মুদ্রার সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে 50 কি কি আছে? 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। বলেছে যদি তাদের মূল্যের অনুপাত, এখানে মূল্যের অনুপাত দিয়েছিল, ওখানে সংখ্যার অনুপাত দিয়েছে। তাহলে 50 পয়সা 25 কি অনুপাতটা আছে? মুদ্রার মূল্যের অনুপাত কি আছে দেখো, মুদ্রার মূল্যের অনুপাত অনুপাত সমান সমান কত আছে? 5:3:1। তার মানে এটাকে কি লেখা যেতে পারে? 5 টাকা, 3 টাকা, 1 টাকা। যদি মূল্যে আমরা কনভার্ট করি, মূল্যই আছে, মূল্যের অনুপাত 5 টাকা, 3 টাকা, 1 টাকা। ঠিক আছে, এইটা আমরা পেয়ে গেলাম। তার মানে 5 টাকা মানে কত পয়সা? তারপরে এবার যদি মুদ্রার সংখ্যার অনুপাতে যাই, আমি এইখান থেকে বের করছি দেখো, ওখানে যেমন পয়সাকে, টাকা থেকে পয়সা সংখ্যা দিয়ে আমরা করেছিলাম, হ্যাঁ, মুদ্রার সংখ্যার অনুপাত। দেখো প্রথমে কি আছে? 5 টাকা। 5 টাকা মানে 50 পয়সা। তাহলে 50 পয়সা ইস্টু 25 পয়সা আর 10 পয়সা, 50, 25, 10। তাহলে সংখ্যার অনুপাতে 5 টাকা মানে কটা 50 পয়সা? 5 টাকা মানে 500 পয়সা। এই এখানে দেখাচ্ছি, কিন্তু আমি এটা মুছে দেবো। 500/50, 10টা। তাই তো? এটা আমরা সবাই জানি। 500 পয়সা, 5 টাকা মানে 500 পয়সা। এটা আমি করছি 500 পয়সা ইস্টু 300 পয়সা ইস্টু 100 পয়সা। ঠিক আছে, তাহলে 500 পয়সা মানে 10টি, 50 পয়সা 10টি। হ্যাঁ, আমি একটু করি একটুখানি, তাহলে তোমাদের বুঝতে হবে। 50 পয়সা 10টি, এটা লিখতে হবে না, আমি তাও এখন লিখে দিচ্ছি। 25 পয়সা, পয়সা কটি হবে? 3 টাকা মানে 300, 300/25। দেখো কাটাকাটি করলে, এটা যদি আমরা এইখানে করছি আমি 300, এটা দেখাবে আমাকে 25, 5×5 = 25, 5×6 = 30, শর্ট, 5×12 = 60, 5×25 = 300। তাহলে 12টি। আর 10 পয়সা কত? এটা 100 পয়সা। হ্যাঁ, 10 পয়সা কত? 10টি হবে। 10 পয়সা 10টি, তাই তো? 100 পয়সা মানে 10টি। তার মানে এটাকে আমরা করি 10:12:10, তাই তো? 10:12:10। তার মানে এটা সব কাটাকাটি করে আমার কি আসবে? 2 দিয়ে কাটছে, 5:6:5 এই আসছে। তাহলে এইটা হচ্ছে আমার মুদ্রার সংখ্যার অনুপাত। এখন তো হয়ে গেল। তাহলে কোন মুদ্রা কটা আছে? তাহলে মুদ্রা আছে 50। তাহলে দেখো এবার আনুপাতিক সমষ্টি আমি দেখাচ্ছি আবার তোমাদের। আনুপাতিক সমষ্টি সমান 5+6+5, তার মানে 16। 5×5=10 আর 16। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা আমি একবারে করে দিচ্ছি। হ্যাঁ, এত অঙ্ক গেছো। সংখ্যা সমান সমান 5-16 আনুপাতিক ভাগহার গুণ কতগুলো মুদ্রা আছে? 240টি। 240টি। তাহলে এবার কাটাকাটি করো 16 দিয়ে। 16 × 16, 16 আর 8 = 24। হ্যাঁ, 5×16=80, তাহলে 75টি। ঠিক আছে, 25 পয়সার মুদ্রা আছে, মুদ্রার সংখ্যা সমান সমান
সমান সমান কত? ওই একই 6/16 গুণ 240টি মুদ্রা আছে, 16 15 6 15 90টি, আর 10 পয়সার মুদ্রার সংখ্যা একই, এটাও তাই বেরোবে, 5/16 গুণ 240 এতটি সমান ওই আগেরটাই করেছি 75টি। এই কিন্তু উত্তর চেয়েছে মুদ্রার সংখ্যা। এবার যদি বলতো কত মূল্যটা বের করো, কত টাকা আছে, তাহলে এই 75 ইন্টু 50 মানে কি হতো? 37 টাকা 50 পয়সা, ওই রকম 75 ইন্টু 50 হলে। আচ্ছা, 90টা 25 পয়সা, 90 ইন্টু 50 কত টাকা, কত পয়সা হবে? আর 75টা 10 পয়সা মানে 7 টাকা 50 পয়সা। এখানে এই অবধি উত্তর চেয়েছে, ঠিক আছে? তার মানে আমার কি দাঁড়ালো, যেটা তোমার মোট দেওয়া, আগেরটা ছিল মূল্যটা দেওয়া ছিল 93 টাকা 75 পয়সা, তাহলে আমার ওখানটাতে নিয়ে যেতে হবে, কারণ আনুপাতিক সমষ্টি, আনুপাতিক ভাগহার ওই মূল্যের মাধ্যম দিয়ে বের করতে হবে। আর এখানে দেওয়া আছে মুদ্রার সংখ্যা, এটা আরো সোজা অঙ্ক, আগেরটার থেকে অনেক সোজা, আগেরটা অনেক বড় ছিল। হ্যাঁ, এইবারে আমরা উদাহরণের পরের অঙ্কটায় যাচ্ছি। দেখো, এই যে 4টে অঙ্ক 4 রকম আমি করাবো। দেখো 7 নম্বর উদাহরণ। আগে অঙ্কটা পড়ি। 3 চাষি, এটাও সোজা অঙ্ক। এ বি সি একটি মাঠে গরু চড়ায়। 3 চাষি এ বি সি একটি মাঠে গরু চড়ায়। এর 10টি গরু 7 মাস, বির 12টি গরু 5 মাস, সির 15টি গরু 3 মাস মাঠে চড়ে। তাহলে এর একটা গরু, 10টি গরু চড়ে 7 মাস, যদি একটা গরু হলো কত মাস চড়তো ঐকিক নিয়মে? ঠিক তেমনি করে চড়ে মাঠের খাজনা 17 টাকা 50 পয়সা হলে খাজনা বাবদ কে কত দেয়? তাহলে এটা খুবই সোজা। দেখো, তাহলে এর একটি গরুর জন্য, একটি গরু এখানে মাসের 3 মাস খাজনা দেয়, ওই 3 মাসের জন্য 17 টাকা 50 পয়সা। তো 3 মাস মানে 90 দিন, 90 দিনের জন্য। তাহলে এর তো 10টি গরু চলছে, এর যদি সব বাইকে আমি একটা এককে নিয়ে আসি, মানে একই একটি গরুতে একটি গরু, তাহলে কত মাস চড়তো? তাহলে এর 10টি গরু চড়ে 7 মাস, তাই তো? তাহলে এর একটি গরু কি বেশি দিন চড়তে পারতো? 7 গুণ 10 সমান 70 মাস। ঠিক তেমনি বীর কটি গরু, দেখো কিরকম ভাবে নিয়ে আসছি সবগুলোকে। বীর 12টি গরু 5 মাস চড়ে, 12টি গরু চড়ে 5 মাস, ঐকিক নিয়ম কিন্তু। তাহলে বি একটি গরু চড়ে 5 গুণ 12 সমান 60 মাস। এবার সি, সবাইকে একই রকমই নিয়ে আসছি। সির কটি গরু? 15টি গরু 3 মাস চড়ে, 15টি গরু চড়ে 3 মাস। তাহলে সি একটি গরু 3 গুণ 15 সমান 45 মাস। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোট কত মাস চড়েছে? তাহলে এ প্লাস বি প্লাস সি এরা মোট চড়ে কত মাস? এটা 45, এটা 60, এটা 70। তাহলে এই তিনটে, এই তো এই যে এই মাসিক আকারে নিচ্ছি, চড়ে 70 যোগ 60 যোগ 45 মাস সমান কত হচ্ছে? 5 0 0 5 4 6 10 আর সাথে 17, 175 মাস। তাহলে 175 মাসের জন্য কিন্তু
তারা 175 মাসের জন্যই কিন্তু ওই 17 টাকা 50 পয়সা দিচ্ছে। তাহলে এই খাজনাটা যে এরা তো 175 মাস চলেনি, 3 মাস চলেছে, কিন্তু 3 মাসটা যদি আমরা একজন একজন করে গরু করে ধরতাম, এর একটা গরু, এর এই, তাহলে এখানে আমি কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এ লিখলাম আমি, এখানে একটু নোট লাগলাম, এ 70 মাস, বি 60 মাস, আর সি 45 মাস, আর মোট এ প্লাস বি প্লাস সি সমান 175 মাস। তাহলে আমি মুছে দিতে পারবো ওখানটা, ঠিক আছে? এটা আমি নোট দিলাম, এইটা আমার বেরোলো। তাহলে আমার কি চেয়েছে, যে ওই যে 17 টাকা 50 পয়সা বাবদ খাজনাটা কে কত দেবে? তাহলে 175 মাসের, দেখো 175 মাসের খাজনা কত? 17 টাকা 50 পয়সা, 17.50 টাকা লিখলাম। তার মানে 1750। 100 দিয়ে গুণ করো, দেখো 17 গুণ 100 1700, আর তোমার 50 পয়সা, 1700 পয়সা প্লাস 50 পয়সা, 1750 পয়সা। ঠিক আছে, এত 17 টাকা 50 পয়সা মানে 1750, আমি একবারে করলাম 1750 পয়সা। তাহলে 1 মাসের খাজনা কত? 1750 ভাগ 175। 1 মাসের খাজনাটা আমি বললাম এত পয়সা, দেখো সমান 10 পয়সা। ঠিক আছে, তাহলে এ কত মাস চলেছে? 70 মাস। তাহলে এর খাজনা কত? একে কত খাজনা দিতে হবে? হ্যাঁ, একে খাজনা দিতে হবে কত? 1 মাসে কত দিতে হয়? 10 পয়সা। তাহলে 70 গুণ 10 পয়সা, দেখেছো কিরকম করে বেরিয়ে গেল? 700 পয়সা সমান 7 টাকা। হ্যাঁ, তাহলে বি কে কত দিতে হবে? তাহলে এর খাজনা হচ্ছে 7 টাকা। তাহলে বি এর খাজনা কত? বি এর খাজনা হচ্ছে, এই কত মাস চলেছে? 60 মাস। তাহলে 60 গুণ 10 এত পয়সা সমান 600 পয়সা, তার মানে 6 টাকা। সি এর খাজনা কত? সি এর খাজনা হচ্ছে 45 গুণ 10, 45 মাস চলেছে 10 পয়সা করে, তাহলে এত পয়সা সমান 450 পয়সা। 450 পয়সা মানে 4 টাকা 50 পয়সা। ঠিক আছে, এই হয়ে গেল, এইটাই আমার চেয়েছে। তাহলে কে কত টাকা খাজনা দেবে? দেখো এইটা যোগ করলে দেখা যাবে 17 টাকা 50 পয়সা, কারণ 7 টাকা আর 6 টাকা কত? 13 টাকা, আর 4 টাকা 17 টাকা, 17 টাকা 50 পয়সা। দেখো কি সুন্দর অঙ্ক। তাহলে এই যে কনভার্টে আসলো, এটা কিন্তু অনুপাতে হতে পারে, কিংবা তোমার ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়মে হতে পারে। তার মানে কি, যে এখান থেকে আরেকবার বোঝো, এ বি সি একটা মাঠে গরু চড়ায়, তাহলে এর 10টি গরু 7 মাস করে, তাহলে একটি গরু কত মাস করবে? বি এরও একটি গরু, সি এরও একটি গরু কত মাস চড়ে? তাহলে 10টি গরু 7 মাস একসাথে ধরেছে বলে আমার 3 মাস মোট চলাচল হয়েছে। তাহলে একটি গরু 7 মাস। এবারে বলেছে যে মাঠের 3 মাস মাঠে চড়ে, ওটা হয়েছে। এবার তাহলে এই খাজনা যেটা দিয়েছে মাঠে চড়ার জন্য, যে টাকা দিতে হচ্ছে সরকারকে, টাকা বা যাকেই দিক, তাতে 17 টাকা 50 পয়সা। তাহলে এর 10টি গরু 7 মাস, এবার এর এই 10টা, ওর 15টা, এরকম করে না করে একই নিয়ে আসলাম, একটি গরু কত মাস চলত? 10টি গরু চলেছে, তার মানে একটি গরু যদি হতো তাহলে 70 মাস করাতে হতো। তাহলে 70 মাস এরকম করে করে প্রত্যেকটা করে নিলাম, তাহলে মোট কত মাস চললো? মোট 175 মাস চললো। তাহলে 175 মাসের জন্য কত দিয়েছে? 17 টাকা 50 পয়সা, মানে 1 মাসের জন্য 10 পয়সা। তাহলে এবারে ওই
এর জন্য কত, বির জন্য কত, সির জন্য কত। এবার দেখো 8 নম্বর, একটার থেকে এক একটা কিন্তু আলাদা অঙ্ক। এইটাই হচ্ছে কেসিনাক। দেখো এই কটা যদি অঙ্ক করতে পারো দেখবে কোনো রকম প্রথম প্রথম একটু অসুবিধা হবে, এই একই অঙ্ক বারবার রিপিটেশনে আসবে, বারবার রিপিট করবে। 3 প্রকার পদার্থের আয়তন, 3 প্রকার পদার্থের আয়তন 3:4:7, 3:4:7। সম আয়তনের এই পদার্থত্রয়ের ওজনের অনুপাত 5:t, 2:6। 3 প্রকার পদার্থের আয়তন আছে, আয়তন হচ্ছে ঘন একক কিন্তু, হ্যাঁ, ঘন লিটার, ঘন মিলিলিটার বা যাই হোক। 3 প্রকার পদার্থের আয়তনের অনুপাত 3:4:7। সম আয়তনের ও এই পদার্থত্রয়ের ওজনের অনুপাত 5:2:6। এই পদার্থ তিনটেকে মিশিয়ে দিলাম, মিশালাম একসাথে মিশিয়ে দিলাম। ধরো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আছে, একসাথে মিশিয়ে দিলাম, বা লোহা, নিকেল, তামা আছে, সব একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে মিশ্রিত ওজন, এখানে আয়তন দেয়নি, 52 কিলোগ্রাম। তাহলে তৃতীয় পদার্থের ওজন কত? তাহলে আগে আয়তনের অনুপাত বের করি। দেওয়া আছে 3 প্রকার পদার্থের আয়তনের অনুপাত সমান সমান কত? পদার্থের আয়তনের অনুপাত হচ্ছে 3:4:7। দেখো আমি কি দিয়ে বের করব, কোনটা দিয়ে আনুপাতিক হিসেবে? ওজন তো দেওয়া আছে এখানে, মোট 52 কিলোগ্রাম মোট ওজন দেওয়া আছে, তাহলে আমাকে ওজনে কনভার্ট করতে হবে। কিভাবে করব সেটা দেখো। তাহলে 3 প্রকার আয়তনের অনুপাত, এর যদি আনুপাতিক ধ্রুবক এক্স হয়, আনুপাতিক ধ্রুবক যদি আমি এক্স হয়, আনুপাতিক ধ্রুবক আমার এটা লাগবে না, কিন্তু আমার ধরতে হবে এক্স। হ্যাঁ, তাহলে 3 প্রকার আয়তন কত? 3 প্রকার পদার্থের আয়তন যথাক্রমে 3x ঘন একক, এটা দিতে হবে, 4x ঘন একক ও 7x ঘন একক, এটা দিতে হবে। ঠিক আছে, এই একই আয়তনের, তাহলে এখানে এবার সম আয়তনের কি দিয়েছে দেখো, সম আয়তনের ওজনের অনুপাত, ওজনের অনুপাত, অনুপাত কত? 5:2:6, 5:2:6। তাহলে আবার যদি আনুপাতিক ধরি, আনুপাতিক ধ্রুবক যদি এখানে একই ধরতে পারবো না, আনুপাতিক ধ্রুবক যদি ওয়াই ধরি, এক্স ধরি, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে তিনটি পদার্থের ওজন কত হবে? তিনটি পদার্থের ওজন যথাক্রমে, এখানে কিলোগ্রাম দিয়েছে, তাহলে এককটা কিলোগ্রামে নেব। ওজন যথাক্রমে 5y কিগ্রা, 2y কিগ্রা, তাই তো হয় আনুপাতিক ধ্রুবক, মানে যেটা দিয়ে ভাগ চলে গেছে, ও 6y, ওটা বুঝবে না, তাহলে 36 তোমার মনে হবে, 6y কিগ্রা। ঠিক আছে, তাহলে এবার দেখো, এই একটা পাত্রের মধ্যে, এই একটা পাত্র, এর মধ্যে এইটার আয়তন হচ্ছে 3xy। তাহলে এর মধ্যে যে ওজনটা থাকবে, সেই একটা বোতল এরকম, তার মধ্যে 3xy আয়তন, তাহলে তার মধ্যে যে ওজনটা থাকবে কি, তার মধ্যে হচ্ছে 3x ইন্টু 5y। তাহলে সেইটাই হবে তাদের পদার্থের ওজন যখন মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তাহলে কিরকম লেখা হবে দেখো, 3x আয়তন বিশিষ্ট, আয়তন বিশিষ্ট
পদার্থের ওজন কি হবে বলো? 3x আয়তন বিশিষ্ট পদার্থের ওজন কত? 3x ইন্টু 5y কিগ্রা ওজন চেয়েছে, তার মানে 15xy, বীজগণিতের এটা কিন্তু ইন্টু চিহ্ন, হ্যাঁ, 15xy কিগ্রা। প্রথম পদার্থ, এটা লিখবে প্রথম পদার্থের। এবারে 3x, তারপরে ছিল 4x, 4x আয়তন বিশিষ্ট দ্বিতীয় পদার্থের ওজন কত হবে? এইটার সাথে এইটা গুণ, 4x গুণ 2y কিগ্রা, তার মানে 8xy কিগ্রা। আর 7x, 7x আয়তন বিশিষ্ট তৃতীয় পদার্থের ওজন 7x গুণ কত আছে? 6y কিগ্রা, মানে 6 সাথে 42, 42। একটু যদি এদিকে হয় তোমার মনে হবে যে তুমি ওটা পয়েন্ট আছে, ওই জন্য আমি কাটলাম xy কিগ্রা। এই তো, তাহলে এইবার বলেছে এই যে মিশানো হলো, এই যে মিশানো হলো, হ্যাঁ, এই মিশ্রিত পদার্থগুলোর এগুলো সব মুছে দিলাম, শুধু ওই নিচের তিনটে রাখলাম। বলেছে কি, এবার প্রশ্ন চেয়েছে কি, দেখো কেন এই করলাম, যে 3 নম্বর পদার্থের ওজন কত। তাহলে আগে তাহলে 3 প্রকার পদার্থের ওজনে কত, এই যে মিশ্রিত পদার্থ, যে এইটা তো মিশ্রিত পদার্থ হলো, এই হ্যাঁ, মিশ্রিত পদার্থে 3 প্রকার পদার্থের ওজন সমান সমান কি আছে? 15xy is to 8xy is to 42xy, xy কেটে গেল, তাহলে 15। তোমরা ভাবছিলে এই বাবা এ কি আবার হবে, যে xy এসে গেল, থাকলো, হ্যাঁ। তাহলে এবার কি হবে, এইবারে সেই আনুপাতিক সমষ্টি দিয়ে 3টে চাইনি, এখানে 3টে চাইনি, আমি 3টে করব না, এখানে আমার চেয়েছে 3 নম্বর পদার্থের ওজন কত। তাহলে এখানে লিখবো আনুপাতিক সমষ্টিটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, যতবার করছি ততবার ভালো হচ্ছে। আনুপাতিক সমষ্টি কত? 15 প্লাস 8 প্লাস 42, তার মানে 42 8 50 আর 15 65, 65। তাহলে এবারে তৃতীয় পদার্থের আনুপাতিক ভাগ আর বের করলাম না, হ্যাঁ, ওজন একেবারে বের করছি। মোট ওজন কত দিয়েছে? মোট ওজন দিয়েছে হচ্ছে 52 কিলোগ্রাম। তাহলে তৃতীয় পদার্থ কত আছে? 42, 42 বাই 65 গুণ 52 কিগ্রা, তাই তো? আনুপাতিক ভাগ আর দিতে হয়, 13 দিয়ে দেখো, 4 13 52, 5 13 65, তাই তো? হ্যাঁ, 5 13 65, তার মানে এটা তোমার হবে 4 দুগুণে 8, 4 4 16, 168 বাই 5 কিগ্রা। তাহলে এটাকে আমার দশমিকে করতে হবে, দেখো 168, 3 5 15, 1 8 3, হ্যাঁ, আবার 3 3 5 15, 3.0 আসলো, 5 6 30, মানে 33.6 কিগ্রা। ঠিক আছে, এই হচ্ছে উত্তর হয়ে গেল। তাহলে আমরা কি আবার একবার দৃষ্টে অঙ্কটা আসি, দেখো এরপরে লাস্ট একটা অঙ্ক করাবো, আর একটু তো কঠিন হচ্ছে তো, আর আমি অন্য অঙ্ক যাব না। তারপরে তোমরা কোনো কমেন্টস করবে, তারপরে আমি আবার অনুপাত সমানুপাতে আসবো এরপরে। তাহলে কি হচ্ছে, আমাদের ছিল 3 প্রকার আয়তনের অনুপাত আর 3 প্রকার পদার্থের ওজনের অনুপাত, তাদের মিশাচ্ছি ওই সম আয়তনেরই। তাহলে 3 প্রকার আয়তন এক্স ধরে নিয়েছি, ধ্রুবক দিয়ে আয়তন 3x, তোমার 3x 4x 7x ঘন এককগুলো।
আর ওজনটা কিলোগ্রাম করলাম কেন? তুমি বললে ওজনটা কেন ধরলে? হ্যাঁ, একক ধরলে, কারণ এখানে 52 কিলোগ্রাম মোট মিশ্রিত যে পদার্থ করা হয়েছে তার 52 কিলোগ্রাম। তাহলে তাদের 5:2:6, তাহলে সেখান থেকে 5y ধ্রুবক ধরে নিয়ে, হ্যাঁ, আনুপাতিক মানে যেটা দিয়ে কাটাকাটি হয়, দিয়ে করে এবার তাদেরকে মিশিয়ে দিলাম আয়তনটা। তাহলে 3x আয়তনের ওজন কত? 3x × 5y। হ্যাঁ, তারপরে ওই রকম করে 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 তিনটে করে 3 প্রকার বার করলাম, তাদের অনুপাত বার করলাম, করলে xyটা কেটে বাদ চলে গেল। এবং দেন আফটার একটা পদার্থ চেয়েছে, তিনটে চাইলে আমার তিনটে করতে হতো। এরপর দেখো লাস্ট, এবং খুব সুন্দর অঙ্ক, অঙ্কটা পড়বে দেখো, একটু এদিক ওদিক এদিক ওদিক করে অঙ্কটা যাবে। সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত, স্থল ও জলের অনুপাত কত আছে? হ্যাঁ, 9 নম্বর অঙ্ক অ্যান্ড লাস্ট অঙ্ক টুডে। স্থল আমি এইখানে লিখি, এটা এখানে লাগবে না, আমি এখানে লিখি। স্থল ইস্টু জল, মানে স্থলভাগ আর জলভাগ, হ্যাঁ, কত দেওয়া আছে? 1:2। ঠিক আছে। আর দেওয়া আছে সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2। আর দেওয়া আছে উত্তর গোলার্ধে ওই অনুপাত 2:3। তাহলে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে, গোলার্ধে কি স্থল ইস্টু জল কত? 2:3 এই দেওয়া আছে। আমাদের বলেছে দক্ষিণ গোলার্ধে, হ্যাঁ, জল ও স্থলের অনুপাত, দক্ষিণ গোলার্ধে জল স্থল, স্থল জল দেয়নি কিন্তু, জল ও স্থলের অনুপাত, এইগুলো কিন্তু খেয়াল করবে। এরা সব স্থল জল করেছে, হ্যাঁ, কিন্তু দক্ষিণ গোলার্ধে জল আর স্থল দিয়েছে, ওটা শেষ পজিশনে। আমি তো এখন সমগ্র পৃথিবীতে পৃষ্ঠতলের কত পরিমাণ তাই জানি না। এটা যদি আমি ধরি, দেখো সমগ্র পৃথিবীতে পৃষ্ঠতলের পরিমাণ x বর্গ কিমি, x বর্গ কিমি, মানে টোটাল পৃথিবীতে আমাদের যা পৃথিবী আছে তার বর্গ কিমি। তাহলে উত্তর গোলার্ধে স্থল জল কত আছে? উত্তর গোলার্ধে পৃষ্ঠতলের পরিমাণ কত? দুটো তো গোলার্ধ, একটা পৃথিবীর দুটো গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, তাই তো? হাফ উত্তর গোলার্ধ হাফ দক্ষিণ গোলার্ধ, তাই তো? উত্তর গোলার্ধে হচ্ছে, উত্তর গোলার্ধে কত হবে? তাহলে উত্তর গোলার্ধে হবে, আমাদের তো দুটো, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, হাফ উত্তর গোলার্ধ হাফ দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধে, কেন উত্তর গোলার্ধটা বের করছি দেখো, কারণ উত্তর গোলার্ধে এখানে দেওয়া আছে x 2:3 স্থল ও জলের অনুপাত। তাহলে উত্তর গোলার্ধে পৃষ্ঠতলের পরিমাণ কত? পুরো পরিমাণটা কত? x/2 বর্গ কিমি। ঠিক আছে, তাহলে এবার আমার বলেছে, তাহলে আগে বের করি পৃথিবীতে স্থলভাগ কত আছে। পৃথিবীতে স্থলভাগ কত আছে? পৃথিবীর, দেখো পৃথিবীতে স্থলভাগের পরিমাণ কত হবে? পৃথিবীতে স্থলের ভাগের কত? 1:2। তাহলে স্থলের আনুপাতিক ভাগ আর কত? 1/3। তাহলে পৃথিবীতে স্থলভাগের পরিমাণ কত আছে? পুরোটার মধ্যে কত আছে? পৃথিবীতে স্থলভাগের পরিমাণ কত আছে? আনুপাতিক ভাগ হার 1 + 2, ঠিক আছে, আনুপাতিক সমষ্টি 1 + 2 ইন্টু পুরো কত আছে? x বর্গ কিমি, তাই তো? তার মানে x/3 বর্গ কিমি, এটা পৃথিবীতে আছে। পৃথিবীতে ঠিক জলভাগের পরিমাণ কত আছে? পৃথিবীতে জলভাগের পরিমাণ কত? দেখো এটাও সেই 2/3 হবে,
2/1+3 গুণ এক্স বর্গ কিমি সমান 2x/3 বর্গ কিমি। দেখো তাহলে পৃথিবীতে জলভাগ কত আছে, পৃথিবীতে স্থলভাগ কত আছে বেরিয়ে গেল। এইবার আমার চেয়েছে যে উত্তর গোলার্ধে স্থলভাগ কত আছে, দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে হ্যাঁ উত্তর গোলার্ধে আমার কত স্থলভাগ আছে, দক্ষিণ গোলার্ধে কত উত্তর গোলার্ধে কত জলভাগ আছে। আমার দক্ষিণ গোলার্ধটা দিয়েছে। এবার উত্তর গোলার্ধে উত্তর লিখলাম, পুরো লিখলাম উত্তর গোলার্ধের কত, এখানে আনুপাতিক সমষ্টি কত, আনুপাতিক সমষ্টি দেখো সমষ্টি এটার জন্য 5, তাই তো 2+3। হ্যাঁ তাহলে উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ কত, কেন করছি সব বুঝিয়ে দিচ্ছি। স্থলভাগের পরিমাণ আগে আমি বের করে নিচ্ছি যা যা পাচ্ছি। উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ কত, উত্তর গোলার্ধ কত, এই যে তুমি বলছিলে উত্তর গোলার্ধ, আমি তো এক্স দিয়ে ধরেছিলাম, তাহলে উত্তর গোলার্ধ হচ্ছে আনুপাতিক ভাগার কত 2/5, এই যে আনুপাতিক সমষ্টি, ইন্টু উত্তর গোলার্ধের পৃষ্ঠতলের পরিমাণ কত x/2, এই যে উত্তর গোলার্ধের পৃষ্ঠতলের গুণ x/2 বর্গ কিমি। দেখো তার মানে কাটাকাটি হলো x/5, 2 কেটে গেল, x/5 বর্গ কিমি। ঠিক আছে, এবার উত্তর গোলার্ধে একই উত্তরটাই তো জানি, উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ কত, দেখো কিরম করে আসছে জলভাগের পরিমাণ 3/5 গুণ x/2 বর্গ কিমি সমান 3x/10, কোনো কাটাকাটি হচ্ছে না, বর্গ কিমি। তাহলে এবার তুমি বলতে পারো আমি উত্তর গোলার্ধ তো জানি অনুপাত, আমার তো চেয়েছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে যতটা স্থলভাগ আছে তার থেকে মাইনাস করলেই দক্ষিণ গোলার্ধ। তাহলে তুমি বলে তাহলে আমি পৃষ্ঠতলের পরিমাণ এক্স ধরলাম কেন, পৃষ্ঠতলের পরিমাণ এক্স ধরলাম কারণ উত্তর গোলার্ধে পৃষ্ঠতলের পরিমাণ কত x/2। তাহলে এইবার পৃথিবীতে স্থলভাগের পরিমাণ কত, পৃথিবীতে স্থলভাগের পরিমাণ x/3। হ্যাঁ জলভাগটা বের করেছি, হ্যাঁ জলভাগের পরিমাণ কত। হ্যাঁ তাহলে উত্তর গোলার্ধে এইবারে তাহলে বলতে পারে পৃথিবীর আবার স্থলভাগ বের করছি, আবার উত্তর গোলার্ধে স্থলভাগ বের করছি, দক্ষিণ গোলার্ধ তো আমার চাই। হ্যাঁ দক্ষিণ গোলার্ধতে আমার পৃথিবীতে স্থলভাগ আছে এইটা, আর দক্ষিণ গোলার্ধের স্থলভাগ আছে এইটার থেকে এইটা যদি পৃথিবীর যে স্থলভাগ সেখান থেকে যদি উত্তর গোলার্ধের স্থলভাগ বাদ দিয়ে দিই তাহলে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ বেরোবে না। এই জন্যই এত কিছু করেছি। তাহলে এই জায়গাটা মুছে দিলাম। তাহলে এইবার দেখো দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ বা স্থলভাগ আছে টোটাল পৃথিবীতে স্থলভাগ কত আছে x/3 বিয়োগ উত্তর গোলার্ধের স্থলভাগ আছে কত x/5, এইটা বাদ দিলেই হবে, টোটাল স্থলভাগ থেকে এটা বাদ দিলেই হবে বর্গ কিমি। আমার এগুলো আর কিচ্ছু লাগবে না, হয়ে গেছে, আমি এই দিকটা মুছে দিলাম। হ্যাঁ তাহলে এইবারে 15 5x - 3x সমান 2x/15 বর্গ কিমি হয়ে গেল। আমার উত্তর গোলার্ধ নিয়ে আর কাজ নেই, উত্তর গোলার্ধর স্থলভাগ নিয়ে আমার শেষ হয়ে গেল। হ্যাঁ এইবার এটা দক্ষিণ, তাই তো, হ্যাঁ দক্ষিণ। এবার দক্ষিণ গোলার্ধে জলভাগ আছে দক্ষিণ গোলার্ধে, একটু নিচে করি নাহলে হবে না, অত দূর তো গেছে। এইটা হচ্ছে এইটা দক্ষিণ গোলার্ধে
জলভাগ আছে, তো টোটাল জলভাগ কত ছিল 2x/3, আর উত্তর গোলার্ধে জলভাগ কত ছিল 3x/10। তাহলে টোটাল জলভাগ ছিল 2x, মানে পৃথিবীতে জলভাগ ছিল 2x/3। আর উত্তর গোলার্ধের জলভাগটা বাদ দিয়ে দিলে দক্ষিণ গোলার্ধের জলভাগ থাকবে 3x/10। হ্যাঁ, এবার এগুলো সব মুছে দিই, আর লাগবে না। এত বর্গ কিমি, আমি সেই একক দিয়ে যাচ্ছি কিন্তু। তাহলে 30, 10 দুগুণে 20, x-3, 10, 3, 9x সমান 11x/30 বর্গ কিমি। তাহলে আমার কি চেয়েছে, এবারে আসছি, চেয়েছে যে দক্ষিণ গোলার্ধে জলস্থলের অনুপাত। তাহলে এইবার এখানে লিখব, এইবারে দক্ষিণটা লিখি, দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত সমান সমান, উত্তর গোলার্ধে আছে 2x/50, এই স্থল আছে জলস্থল, তাহলে উল্টে যাবে। দেখেছো সেই জিনিসটা করছিলাম, স্থল জল করছিলাম, জলস্থল, জল আছে 11x/30 is to 2x/15। তাহলে 11x/30 গুণ 15/2x যা হয়, 15 দুগুণে 30, x কাটলো, 15 দুগুণে 30, তার মানে হলো 11/4 সমান সমান 11:4। দিস ইজ অ্যান্সার। হয়ে গেল। এই তাহলে আমি একবার অঙ্কটা ব্রিফ করে দিই। হ্যাঁ, ব্রিফ করছি কি, প্রথমে আমার পৃথিবীতে কত স্থলভাগ আছে, পৃথিবীর পৃষ্ঠতলটা কত, ধরে নিলাম এক্স বর্গ কিলোমিটার, এটা একটা করলাম। সেখান থেকে উত্তর গোলার্ধ কত, দুটো ভাগ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, হাফ উত্তর হাফ দক্ষিণ, তাহলে x/2 উত্তর গোলার্ধ। ওকে, এইবারে পৃথিবীতে টোটাল স্থলভাগ কত আছে, ওই যে আনুপাতিক সমষ্টি x/3, আর জলভাগ আছে 2x/3। এইবার উত্তর গোলার্ধে কত আছে, উত্তর গোলার্ধে স্থলভাগ কত আছে, ওই উত্তর গোলার্ধটা বের করার জন্যই কিন্তু x/2 ধরেছিলাম, যে উত্তর গোলার্ধে x/2 উত্তর গোলার্ধ, আর বাকিটা দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধের x/2 এর যে আনুপাতিক ভাগ হার দিয়ে 2/5 দিয়ে গুণ করে বেরালো, ঠিক তেমনি জলভাগ বেরোলো। তাহলে কি কি পেলাম, তাহলে পৃথিবীর টোটাল পৃষ্ঠতল পেলাম, সেখান থেকে উত্তর গোলার্ধ কত আছে এই দুটো বেরালো। সেখান থেকে আমার মেনলি আমার বের করতে হবে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ কত, দক্ষিণ গোলার্ধের জলভাগ কত। তার জন্য উত্তর গোলার্ধের স্থলভাগটা বের করলাম x/2 দিয়ে, উত্তর গোলার্ধের স্থলভাগ, আর টোটাল মানে তাহলে উত্তর গোলার্ধের স্থলভাগ, দক্ষিণ গোলার্ধের সেখান থেকে স্থলভাগ মাইনাস হলো, মাইনাস হয়ে গিয়ে হলো। তাহলে এইভাবে অঙ্কটাকে করতে হবে, করে অনুপাত দক্ষিণ গোলার্ধে, শুধু একটা জল আর স্থলের অনুপাতটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আবার আমাদের নেক্সট দিন নেক্সট ক্লাসে আমরা বীজগণিত দিয়ে শুরু করব। ভালো করে অঙ্কগুলো বুঝবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে।